ব্রিটিশ আমলে বাংলায় মানে তুর্কি যেই আলগি বলতে তুর্কি যেই শব্দের দ্বারা যে অর্থ বোঝাতো বা তুর্কি শব্দ দ্বারা মানুষের যেই মানে একটা মূর্ত প্রতীক চিন্তা হইতো, ওইটাকে যদি কাজের মধ্যে নিয়ে আসতে চায় আর কি। যেমন টার্কিশ পারসেপশন ইন বেঙ্গল রিজিয়ন ইন ব্রিটিশ পিরিয়ড, মানে ব্রিটিশ আমলে মানে ইংলিশ দনুমিন্দে বেঙ্গাল বল গেছেন যে তুর্কাল গেছি। আপনার পছন্দ হয় নাই? না না, বুঝছি। মানে তা সময় ইংরেজদের সময় তুরস্কে বাংলাদেশে তুরস্কের কি হয়েছে, মানে তুরস্কের প্রভাব বলতে পারেন, হ্যাঁ তুরস্কের ব্যাপারে ধারণা বলতে পারেন, কনসেপ্ট বলতে পারেন। তুরস্ককে দেখার যে ভঙ্গি বা দেখার যেই দৃষ্টিভঙ্গি, যেই দৃষ্টিতে দেখতো আর কি, সে ব্যাপারগুলো কীভাবে দেখতাম। হ্যাঁ বুঝছি। তো আপনার মনে করেন আপনার থিসিস কোন হচ্ছে এটা? থিসিস কোন এইটার উপরে এই রিসোর্স এখন ঘাটাঘাটি করতেছি, করে আমার খুব সহসাই একটা রিপোর্ট দিতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণে রিসোর্স পাওয়া যায় তাহলে এই বিষয় নিয়ে কাজ করা যায় আর কি। আচ্ছা ওকে। আচ্ছা আপনি ওই যে এখন আসেন এই বিষয়টা কেন, এই বিষয়টা আমাদের আমি একদম পুরো মনে নেই, সম্ভবত সপ্তম শ্রেণীর ইতিহাসের পাঠ্য বইতে এবার এই যে ইউরোপের অন্যান্য শক্তির মতো তুর্কি শক্তিটা, যদিও বর্তমান আমরা যে তুর্কিটা দেখি, বর্তমান তুরস্কের যে তুর্কিরা, মানে এই তুর্কির মোটা দাগে বা বড় আকারে এদের যেই পরিবারটা এখানে প্রভাব বিস্তার করছে দীর্ঘ 600 বছর ধরে, সেই পরিবার হলো ওসমানী পরিবার। তো ওসমানী পরিবার এবং তাদের সহচররা, তাদের সতীর্থরা, তাদের বন্ধুবান্ধব, তাদের প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজন মিলে এবং তাদের এই শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী মিলে তারা যে একটা জগৎ তৈরি করছিল, এখানে অনেক জাতি ছিল আর কি। তো তুর্কি জাতির মধ্যে এই যারা ছিল, তো তাদেরই অবশিষ্টাংশ আজকের তুরস্ক। এখন এই তুরস্কের তুর্কি যারা, হ্যাঁ আপনি তো জানেন যে তুর্কি জাতিটা অনেক বিশাল একটা ব্যাপার। একটা সময় ইউরোপে যে বলা হয়তো যে আপনার ওই যে মানে তুর্কি আসতেছে, এটা মুসলমান, তুর্কার মুসলমানরা একভাবে, মানে হ্যাঁ একই অর্থে ইউরোপ, হ্যাঁ একই অর্থে যে মানে মানে তুর্কি আসতেছে, এটার অর্থ মুসলমান আসতেছে, বা মুসলমান আসতেছে এটা বোঝানোর নিমিত্তে তুর্কি আসতেছে, এটা বোঝানো। তো এখন আসেন আমরা আবার এই তুর্কির সাথে আবার আমাদের এখানে সরাসরি সম্পর্ক খুব বেশি ছিল না। ইভেন এমনকি আমাদের এই যে বাবরি আমল, তো বাবরি আমলে এই যারা এসেছে তাদের সাথেও কিন্তু এদের একটা মানে এখানে উঁচু আর নিচু, একজনের অধীনে, বড় ভাই ছোট ভাই, এই ব্যাপারগুলো কিন্তু ছিল না। একদম সমান তালে, অঞ্চল কম হলেও প্রভাব কম হলেও বাবরিরা কিন্তু দীর্ঘ একটা সময়, বাবরিদের যখন স্বর্ণযুগ ছিল তখন তারা কিন্তু এই সমান তালে তারা খেলে গেছে বলতে পারি। তো এখন আমি এখানে পয়েন্ট টু বি নোটেড বাবরি বলছিলাম। আমি এই কয়েকদিন আগে এই একটা অ্যাবস্ট্রাক্ট জমা দিয়েছিলাম ইংল্যান্ডের একটা কনফারেন্সের উদ্দেশ্যে। তো এইটা হলো এই কলোনিয়াল যেই লেক্সিকোগ্রাফি বা আপনার অভিধান শাস্ত্র বা অভিধান মানে অভিধান পরিভাষার যেই ব্যাপারটা, এটার মধ্যে কলোনিয়াল পিরিয়ডে ইউরোপিয়ান শক্তির দ্বারা, ইউরোপিয়ান জাতির দ্বারা এইখানে বাবরিদেরকে যে শব্দায়ন করা হয় মুঘল, এইটার ব্যাপারে আমার একটা অ্যাবস্ট্রাক্ট ছিল। তো এই আমার ওখানে শিরোনামটা ছিল এরকম যে কলোনিয়াল ইউরোপিয়ান লেক্সিকোগ্রাফি ইন নেমিং অ্যান্ড লেবেলিং, হ্যাঁ নেমিং অ্যান্ড লেবেলিং অন আপনার মোগল অ্যান্ড ওয়াহাবি টার্মিনোলজি আর কি। আমি আমার ওই কাজের মধ্যে যেটা দেখাতে চাই যে ওয়াহাবি শব্দটা
এবং মোগল শব্দটা এইটা হলো আপনার অনেকাংশে এটা নাম মানে এটা নামের সাথে এটা একটা লেবেলিং করা হয়েছে একটা মানে আরও বড় আকার বলতে চাইলে একাডেমিশিয়ানরা এটা হয়তো এইভাবে বলবে না, আরও বড় আসে বলতে এটা একটা অপবাদ বলতে পারে। প্রশ্ন হলো কেন? কারণ হলো আপনার 1258 সালে যখন মোগলদের দ্বারা আব্বাসীয় খিলাফত ধ্বংসপ্রাপ্ত হয়, তারপর থেকে কিন্তু এই খবরটা মুসলিম বিশ্বে চলে যায় যে আব্বাসীয় খেলাফত আসলে কাদের মাধ্যমে শেষ হয়, এটা তার গোপন থাকে না। যার কারণে মোগলদের প্রতি সব জায়গার মুসলমানদের একটা বিরূপ মন্তব্য ছিল, বিরূপ মনোভাব ছিল। স্বভাবতই আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরও কিন্তু মনোভাব ভালো ছিল না। তো এখন আমাদের এখানে যারা এসেছিল আর কি, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের মাধ্যমে যে বংশীয় একটা শাসন এখানে ছিল, তো এখন এদের যে নামটা কি হবে? তো এদের নামটা তো আমরা এখন আজকে এত বছর পরে, এত শত বছর পরে আমরা তো ঠিক করার কথা না। এটা তো তাদের একটা নাম ছিল। পৃথিবীতে আপনার পৃথিবীর ইতিহাসের সাথে সাথে নামকরণের ইতিহাস শুরু। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে অনেক নাম শিখিয়েছে এবং এটা ওনার একটা মানে স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য। তো তার মানে পৃথিবীর ইতিহাস মানে মানব জাতির ইতিহাস, আদম আলাইহিস সালামের ইতিহাসের সাথে নামকরণের ইতিহাস কিন্তু সমান, মানে নামকরণের ইতিহাসটাও কিন্তু সেই রকম প্রাচীন, সুপ্রাচীন। তার মানে নামকরণটা আসলেই অতীব গুরুত্বপূর্ণ। আমাদের এই আপনার ইসলাম ধর্মীয় একটা মুসলিম শিশুর নামকরণের ব্যাপারটাও কিন্তু গুরুত্ববহ। এবার আসেন, এবং কোরআনও আমরা সূরা হুজুরাতে পড়েছিলাম যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তো মানে পরিচিত হওয়ার জন্য নামকরণের ব্যাপারটা কোরআন দ্বারা অস্বীকৃত। এখন এবার নাম কে কাকে নাম দেবে? হ্যাঁ, আপনি মনে করেন একজনের, একটা জাতির, একটা দেশের, একটা ভূখণ্ডের, একটা ব্যক্তির একটা নাম নিজে ঠিক করে, আবার আপনিও তাকে একটা নাম বলতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে আপনার নামটা যখন কোনো ধরনের একটা নেতিবাচক অর্থের সাথে দেয় তখন সেখানে আপত্তি আছে। আবার আমি এখন যে কথাগুলো বলি এটা আপনি কিংবা আবার অনেকে বলতে পারেন, দেখেন ভাই এটা আমাদের ওই যে এই বালাগাত শাস্ত্রের দ্বারা হয়তো বা বালাগাত শাস্ত্রকে হয়তো বা এখানে মানে টেনে আনা যেতে পারে। অথবা বলতে পারে যে এখানে কিছু জিনিস আছে মশহুর, কিছু জিনিস আছে লোকালয়ে, মহল্লায়, সম্প্রদায়ে, মানব সমাজে কিছু শব্দ এত মানে এই অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে যে শব্দটার বাইরে যাওয়াটা হবে মানে এক ধরনের একটা অসঙ্গতি টাইপের মনে হয় আর কি। কিন্তু মোগল শব্দটা কেন এটার ব্যাপারে আমি প্রশ্ন তুললাম, কথা বললাম। নাম্বার এক, আপনাকে যেটা বললাম সেটা হলো মোগলদের ব্যাপারে মনোভাবটা ভালো ছিল না মুসলমানদের। তো এই কারণে আপনার যারা শাসক তারাও কিন্তু মোগল, আমি আপনাকে এটা বলতে চাই। এখন আসেন, ইউরোপিয়ানরা যখন আপনার 15 শতাব্দীর, 16 শতাব্দীর, এমনকি 17 শতাব্দীর যেই ইউরোপিয়ান রিসোর্সগুলো, লেখালেখি, বইগুলো যতটুকু আমি ঘাটাঘাটি করছিলাম, বেশিরভাগ ক্ষেত্রে মোগল, হ্যাঁ মুঘল এই টাইপেরই শব্দগুলো দ্বারাই আপনার এই যে ডাচরা বলেন, ইংরেজরা বলেন, হ্যাঁ তারা এই তারপরে আপনার ফরাসিরা বলেন, তারা এই ধরনের শব্দগুলো দিয়েই এদের মানে চিনেছিল এবং তাদের সাহিত্যগুলোতে, তাদের ইতিহাসের বইগুলোতে মোগল শব্দটাই বিভিন্ন উচ্চারণে একটু সামান্য কিঞ্চিত পরিবর্তন করে বিভিন্ন উচ্চারণে মোগল শব্দটা ব্যবহার হচ্ছে। এখন এইখানে যে বংশটার শাসন করছিল আসলে তাদেরকে কী নামে ব্যবহার করত, তো সেইটা নিয়ে কাটাকাটি করতে গিয়ে আমরা দেখলাম যে এটা কিন্তু কোনো না কোনোভাবে তুর্কি জাতির একটা অংশ মোগলরা। এই তথাকথিত মোগলরা, আজকের আমাদের কথিত যে মোগলরা। এবার আসেন মুসলমানদের ক্ষেত্রে বা বেশিরভাগ বংশীয় শাসনের ক্ষেত্রে, বিশেষ করে মুসলমানদের বংশীয় শাসনের ক্ষেত্রে যিনি প্রতিষ্ঠাতা বা শাসক, প্রথম বংশের শাসনের ক্ষেত্রে বংশের গোড়াপত্তন একজন করে থাকেন, আবার বংশীয় শাসনের গোড়াপত্তন করে থাকেন। তো বংশীয় শাসনের গোড়াপত্তন যিনি করে থাকেন সাধারণত তার নামেই ওই বংশ এর নামকরণ করা, যেমন উমাইয়া বলতে পারেন আপনি, আব্বাসি বলতে পারেন, আপনার এই যে ওসমানীয় পরিবার বলতে পারেন। তো সেই হিসাবে কিন্তু সেই আলোকে এদের নাম বাবরি হয় এবং এখানে আপনার
তুরস্কের যেই রিসোর্সগুলো আছে, তুরস্কের যে লেখালেখিগুলো আছে, সেখানে কিন্তু তাদেরকে যে বাবরি মঙ্গলদেরকে বাবরি হিসাবে বলে। এখন আপনি বলতে পারেন তাহলে এখনও তো আমি তাহলে আরেকজনকে অনুকরণ করতেছি, হ্যাঁ, যে ওরা বাবরি বলতেছে এই কারণে আমি বাবরি বলতেছি। বিষয়টা এমন প্রশ্ন আসতে পারে, কিন্তু প্রশ্নটা আসলে উত্তর কিন্তু আমি দিয়ে যাচ্ছিলাম যে আসলে এই মানে মুসলমানদের বংশগুলো এরকম প্রতিষ্ঠাতার নামে হয়ে থাকে। ইভেন আপনার এই যে বাবরিদের স্থাপত্যের ক্ষেত্রে আপনি দেখেন ওনাদের এই যে মসজিদ, ওনারা 1526 সালে এই পানিপথের যে সর্বশেষ যুদ্ধ যেটা হয়েছিল ইব্রাহিম লোদির সাথে, সেখানে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরি সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তারপরে 1528 সালে তিনি যে মসজিদ প্রতিষ্ঠা করেন 27 দিকে, সেই মসজিদের নামও দিয়েছিলেন তিনি বাবরি মসজিদ, যেটা সম্প্রতি আপনার এই যে মন্দিরে রূপান্তরিত হয়, দেখছেন কিন্তু। হ্যাঁ, তো এই নামটা কিন্তু পরবর্তীতে মানুষ এসে বাবরি করছে না, তারাও কিন্তু তাদের নামটা বাবরি, মানে টার্কিতেই বলছে তুরস্ক এদেরকে বাবরি হিসাবেই, তুর্কির লিটারেলে বাবরি হিসাবে আছে। আচ্ছা, এইবার আসেন এদের যে ভাষা, মানে আমরা তো জানি যে 1835 সাল পর্যন্ত একদম কাগজপত্রে মানে সম্রাট জাহাঙ্গীর থেকে শুরু করে 1835 সাল পর্যন্ত একদম এখানে এই রেসমি দিল বা আপনার এই রাষ্ট্রীয় ভাষা যেটা ছিল সেটা ছিল ফার্সি ভাষা। তো ফার্সি ভাষার সাথে কাছাকাছি যে ভাষাগুলো ছিল, আপনার মনে করেন বা ফার্সি ভাষাতে গেলাম ইরানে আমরা যদি যাই, আমরা যদি দেখি যে আফগানিস্তানে কীভাবে তাদেরকে আফগানিস্তানের লিটারেচারে সাহিত্যে কীভাবে তাদেরকে মানে মেনশন করছে, উল্লেখ করছে, বা তুর্কি সাহিত্যগুলোতে কীভাবে উল্লেখ করছে, এগুলো ঘাটি। তাহলে প্রথমে আমি বলেছিলাম যে তুর্কিতে কীভাবে তারা দেখছিল বাবরি হিসেবে দেখে। তো ইভেন এবং প্রথমে মানে একদম প্রথমে দেখতে পারে যে তারা তাদেরকে কীভাবে দেখছে। এইখানে তাদের ওই সময়কার বর্তমান যে ওসমানলি আর্শিভ বা অটোমান আর্কাইভে অনেকগুলো ডকুমেন্টস আছে, যেগুলোতে মোটামুটি আমি যতটুকু কাটছিলাম দেখছিলাম আপনার এই যে মানে একটা শব্দ পাইছিলাম গুরগানি, এটা এক পাশে আপনি রাখেন, গুরগানি শব্দটা কোথেকে আসছে, গুরগানিয়ে। আর বেশিরভাগ ক্ষেত্রে হলো এই হিন্দুস্তানি শাসক, হিন্দুস্তানি। এখন হিন্দুস্তানি তো আবার অনেক মানে ওয়াইড একটা মানে ব্যাপক বিস্তৃত একটা ব্যাপার হয়। আমরা মানে হিন্দুস্তানিটা প্রস্তাব করতে পারি, কিন্তু প্রস্তাব করলে দেখা গেছে এটা একদম ভূগোলের সাথে হয়ে যায়। আবার এটা এই ভূগোলে যতগুলো বংশীয় শাসন আছে বা যতগুলো শাসক গোষ্ঠী আছে সবারই তো নাম হিন্দুস্তানি হতে পারে। তো এই জন্য এটা যদি পুরোটা নাও মানে ইয়েতে হয়, আমরা দেখব যে এই যে মোগলদের যে বাপ, সে আমরা এই চেঙ্গিস খানকে আমরা তো চিনি। তো এই চেঙ্গিস খানের এক পুত্র ছিল চাগাতাই, হ্যাঁ, আমরা বাংলাতে চাগাতাই বলি আর কি। তো এই বাবর এবং হুমায়ুনরা ওনারা নিজেদের মধ্যে কিন্তু এই ইয়েতে কথা বলতো, কি জানি এই চাগাতাই মানে তুর্কচেসি বা চাগতাই ভাষায় তারা কথা বলতো। তো এখন এই চাগতাই কিন্তু নিজে মানে চাগতাই তুর্কি কেন বলি, কারণ চাগতাই নিজেই কিন্তু তুর্কি ভাষা শিখে উনি তুর্কি হয়ে যায়। এবং আপনার এই যে এই মানে ওনাদের প্রথম দিকে কিন্তু একদম ওনাদের নিজেদের মধ্যে যে কথাবার্তাগুলো হতো এগুলোর সাথে ফার্সির যোগ ছিল, হ্যাঁ যোগ ছিল, এবং বলা ফার্সি আপনি বলতে পারেন। আর এই যে তুজুকি বাবরি, তারপরে দিয়ে যায় হুমায়ুন নামা, বাবরু নামা, এগুলো কিন্তু আপনার এই যে আমরা যে চাগতাই তুর্কি বলি, হ্যাঁ, আপনার ওই ভাষা থেকে আপনার পরবর্তীতে মানে আপনার এই যে ফার্সিতে অনুবাদ হয়েছে, ইংরেজিতে অনুবাদ হয়েছে ইহাতে। তো আমরা এখানে দেখলাম যে ওনাদেরকে ওনারা যেহেতু এই চাগতাই তুর্কির থেকে ওনাদের অনেকগুলো শব্দ ওনারা নিছে। দেখেন যোগসূত্রটা দেখেন, এটা ওনাদের সাথে তুর্কির যে সম্পর্কটা নাম্বার 1। নাম্বার 2 হলো তৈমুর লংকে আপনি চিনেন, হ্যাঁ। তো এই তৈমুর লং হলো মোগলদের জামাতা, ঠিক আছে, হ্যাঁ। মোগল আমরা মানে এখন মোগল শব্দটা বললাম আর কি, মূলত মঙ্গল আর কি, ওরা ছিল মোগল। মোগল শব্দটা হলো মঙ্গল শব্দের অপভ্রংশ, ঠিক আছে। তৈমুর হলো মঙ্গোলিয়ানদের বা মঙ্গলদের জামাতা। তো জামাতা হলেও আমরা এই যে জানি যে এই বাবরের যেই সম্পর্কটা, সেটা যদি আমরা মায়ের দিক থেকে চিন্তা করি তাহলে আপনার এর দিকে যায়,
মায়ের দিকে গেলে এই যে মোগলদের দিকে যায় আর কি, মানে মোগলদের দিকে যায়। আর বাপের দিকে গেলে আপনার ওই যে এই তৈমুর লংয়ের দিকে যায়। এখন এই তৈমুর লং কিন্তু নিজেকে যেই এই ওনার একটা উপাধি ছিল, বা উনি একটা কি জানি একটা নামে ওনাকে ডাকা হতো, সেটা হলো সাহিবি কিরান। সাহিবি কিরান। আমি এই আমার উজবেক এক বন্ধুর সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এটা মূলত হলো মানে কোরআনের সাহেব। হ্যাঁ, মানে কোরআনের সাহেব সম্ভবত, মানে কোরআনের একটা হয় পুরনো একটা বিশাল একটা অংশ হিফজ করা ছিল, এই কারণে ওকে সাহিবি কিরান বলা হতো। এই কারণে আপনি দেখেন সম্রাট শাহজাহান তার নামের সাথে এভাবে সাহিবি কিরান ইকি বা সাহিবি কিরান টু, হ্যাঁ, দ্বিতীয় সাহিবি কিরান হিসাবে ওনাকে উল্লেখ করতো। তাহলে আমরা যেটা দেখলাম যে ওনারা হলো যে বাপের দিকে ওনাদের যে ইয়াটা, তো বাপের দিকে গেলে, হ্যাঁ, বাপের দিকে গেলে কিন্তু ওনাদের সরাসরি মঙ্গোলিয়ানদের সাথে সম্পর্ক সরাসরি নেই। ওকে, তো সেই হিসাবে আমরা এটাও জানি যে আমাদের মুসলমান পরিবার, মুসলমান বংশ, এরা সব কিন্তু পিতৃতান্ত্রিক। ওকে, তো সর্বোচ্চ ওই যে আপনাকে বললাম কিছু ডকুমেন্টে গুরগানিয়ে নামটা পাইছিলাম ওনাদের, এটা গুরগানিয়ে মানে হলো জামাতা বোঝানো হয় আর কি, মানে এটা জামাই বংশ। জামাই বংশ। তো তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে ওনাদেরকে বাবরি বলা যায়, ওনাদেরকে বলা যায় গুরগানিয়ে বলা যায়, ওনাদেরকে আপনি হিন্দুস্তানি ইয়ে বলতে পারেন। হ্যাঁ, এই নামগুলোর মধ্যে সবচাইতে বেশি যেটা যায়, যেটা সবচাইতে সমীকরণ সবচাইতে বেশি মিলে, সেটা হলো বাবরি। হ্যাঁ, মানে যদি আপনি বলেন যে আপনি এই মোগল বলে আপনি এটার বিরোধিতা করতেছেন, তাহলে এটার আপনার এটার বাইরে গিয়ে ওনাদেরকে কী নামে ডাকতে পারে? প্রস্তাবনা এই তিনটার মধ্যে একটা সবচেয়ে কাছাকাছি হলো বাবরি। আর আমরা যেটা বললাম যে মোগল শব্দটা মানে একটা অপবাদ হতে পারে। কেন অপবাদ হতে পারে সেটাও বললাম যে ওই সময় মোগলদের ব্যাপারে ভালো মনোভাব ছিল না। কাদের? হ্যাঁ, এই যে ভারতীয় মুসলমানদের ভালো মনোভাব ছিল না, কারণ এরা হলো, আমরা জানি যে আমাদের এই যে খিলাফত ধ্বংসকারীরা, সেই হিসাবে ভালো মনোভাব ছিল। তাহলে এখন আমরা যদি ওই সময় এই মুসলমানদের মধ্যে মানে বৈশ্বিক একটা একতা, ঐক্য দরকার ছিল। তো ঐক্যর ক্ষেত্রে আপনি জানেন যে এই যে পরিবারও কিন্তু একটা মানে ঐক্যবদ্ধ একটা মানে প্ল্যাটফর্ম। তো ওইটারও ঐক্যের ভিত্তি কি? রক্ত। আপনার এই যে সমাজেরও ঐক্যের একটা ভিত্তি থাকে, যে এরা একই এলাকায় বসবাস করে, এদের চলাফেরা একই সাথে। এইভাবে মুসলমানদের ঐক্যের কতগুলো মানে মুসলমানদেরও কিন্তু এমনিতে অনেকগুলো ভিত্তি আছে। আর এই ছাড়া ওই সময় যারা মানে কিছুদিন আগে, ওই সময় বলতে আমি আপনাকে এই ঊনবিংশ শতাব্দীর কথা বলি, কিছুদিন আগে যারা মানে এই বড় বড় কতগুলো সাম্রাজ্য চালে গেছে, যেমন আপনার এই যে বাবরিদের কথা বলি, হ্যাঁ, এবং আপনার ওসমানীয়দের কথা বলি। এখন ওসমানীয়রাও কিন্তু একটা তুর্কি, বাবরিরাও কিন্তু আপনার যেটা বললাম এদের সাথে তুর্কিদের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ওই যে আপনার চাকতাই তুর্কি। হ্যাঁ, এখন আমি যখন আপনার দেখাবো না এটা কিন্তু তুর্কি না, আলাদা, এরা মোগল। আর মোগল মানে ওই যে ঝামেলা তোমাদের শত্রু। তাইলে আমরা যেটা বললাম যে মানে মানে এরা যেন এক না হয়, এরা যেন এদের ইয়েগুলো এমনিতেই কিন্তু এখানকার বাবরিদের সাথে ওসমানীয়দের কিন্তু ওই রকম মানে খুব বেশি একজন আরেকজনের জন্য, যখন তাদের দুজনেরই স্বর্ণযুগ ছিল, একজন আরেকজনের জন্য জান প্রাণ যতটুকু আসলে দরকার ছিল ততটুকু ছিল। মানে আবার এদের শত্রুভাবাপন্ন ইয়ে ছিল না, এদের মধ্যে কিছুটা প্রতিযোগিতা ছিল, এটা বলতে পারি। যেমন আপনার আওরঙ্গজেবের সময় তখন এই বাবরীয় সাম্রাজ্য কিন্তু ওসমানীয়দের সাম্রাজ্যের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছে, ইভেন সম্রাট শাহজাহান, জাহাঙ্গীরের সময়, বেশি করে আওরঙ্গজেবের সময় আপনার ওসমানীয় রাষ্ট্রদূত এসে আপনার মানে এসেই সাথে সাথে প্রকল্প পেয়ে যায় না। হ্যাঁ, তাকে আপনার নির্দিষ্ট ইয়ে করেই কিন্তু তাকে সঠিক জায়গায় পৌঁছতে হয়েছিল, কিন্তু এই ব্যাপারগুলো ছিল। আর এই আপনার এই ব্যাপারগুলোর কিন্তু একটা সফলতা আছে, কাজ করে। এই যেটার মধ্যে যদি আলাদা দুজনকে আলাদা দেখানো যেতে পারে। হ্যাঁ, যেমন আমরা আপনার এই যে এই ব্রিটিশরা যাকে হারানোর পরে বললো আজ সে হিন্দুস্তান হামারা, সেটা হলো মহীশূরের সুলতান টিপু সুলতান।
টিপু সুলতানকে যখন তিনি হারাইলেন, হ্যাঁ, মহীশূরের চতুর্থ বা সর্বশেষ যুদ্ধে, তো এই মহীশূরের সুলতান টিপু সুলতানের সময় কিন্তু টিপু সুলতান তখন প্রথম আব্দুল হামিদ ছিলেন ওনার সময় সাময়িক। তার কাছে কিন্তু উনি রাষ্ট্রদূত পাঠাইছিলেন, পাঠিয়ে উনি তখন সাহায্য কামনা করেছিলেন ফরাসিদের সাথে, মানে ইংরেজদের বিরুদ্ধে আর কি সাহায্য সহযোগিতা কামনা করেছিলেন। তো ওই সময়টাতে, যেই সময়টাতে টিপু সুলতানের জন্য একে দরকার ছিল, কাকে? তুর্কিদেরকে দরকার ছিল। ওই সময়ে ইংরেজদের সাথে তুরস্কের বা ওসমানীয়দের খুবই ভালো সম্পর্ক ছিল। কেন ভালো সম্পর্ক ছিল? তুরস্কের একদম আজীবন শত্রু যাকে বলা হয় সেটা হলো রাশিয়া, রুশটা। এর আমি যখন মানে রুশ তার্কিশ হিস্ট্রিটা আমি দেখি, তখন দেখি যে এদের মধ্যে আপনার সেই 600-700 বছর আগ থেকে এদের মধ্যে প্রচুর যুদ্ধ, আর যুদ্ধ কয়েকদিন পরে যুদ্ধ, চুক্তি হয়, কিন্তু যুদ্ধের পরে একটা চুক্তি হয়, একটা অঙ্গীকারনামা হয়। এই চুক্তিগুলোর মেয়াদ থাকে 5 বছর, 10 বছর, 2 বছর, 4 বছর, কিন্তু এটা কয়েক মাসও টিকে না, টিকতো না। হ্যাঁ, ওরা আবার কোনো একটা উসিলা দিয়ে, ওদের সবসময় টার্গেট ছিল কোনো না কোনোভাবে কৃষ্ণ সাগরে নামা, এবং কৃষ্ণ সাগরে নেমে, কৃষ্ণ সাগর হয়ে রাশিয়ানদের, কৃষ্ণ সাগর নেমে আপনার ইয়েতে আসা, কোথায় আসা? বসপরাসে আসা। আর এই জিনিসটা যেমন মানে ওসমানীয়দের ওসমানীয়দের জন্য তো এটা অনেক বড় ধরনের একটা হুমকি, কারণ এই বসপরাস ছিল ওসমানীয়দের একটা বালির পুকুরের মতো। এটা তো আপনি নিজে এটা সাক্ষী, আপনি নিজে বসপরাসের তীরে থেকে এসেছেন, আপনি দেখছেন যে এটা তাদের কেমন মানে বালির পুকুরের মতো। আচ্ছা, আমি একতরফা কথা বলে যাচ্ছি। না না না, এটা ঠিক আছে, হ্যাঁ বলেন। বিরক্ত হচ্ছেন না? না না, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখন এই বসপরাস হয়ে, বসপরাস যদি একবার ডুবতে পারে তারা, তাহলে তাদের কিন্তু স্বার্থ সিদ্ধি হচ্ছে। ওই সময় এই কিন্তু এ ছিল না আপনার, এই যে লিগ অফ নেশনস ছিল না, আপনার জাতিসংঘ ছিল না। তবে ওই সময় একটা অঘোষিত অলিখিত টেবিল ছিল, যে টেবিলে আসে বসতো। কারা বসতো? রাশিয়ানরা বসতো। ওই টেবিলে কিন্তু একটা চেয়ার ওসমানীয়দের জন্য ছিল, ভারতীয় মুসলমানদের জন্য ছিল না। যার কারণে আমরা আমাদের এক বড় ভাই হিসাবে, মানে ওসমানীয়দেরকে আমাদের বড় ভাই জায়গাটা দিয়েছিলাম, যে আমাদের কিন্তু একজন আসছে ওখানে। ওই টেবিলে কারা বসতো? ওই টেবিলে ফরাসিরা বসতো, ব্রিটিশরা বসতো, হ্যাঁ, রুশরা বসতো, ওসমানীয়রা বসতো ওই টেবিলে। এবার আসেন, ওই টেবিলে বসার কারণে ব্রিটিশরা দেখতো রাশিয়াটা যদি, রুশরা যদি এখানে কোনোভাবে ঢুকে এটা দখল হয়ে যায় বা এখানে, তাহলে কিন্তু আবার ব্রিটিশদের স্বার্থতে মানে বাহাত মানে ভাটা পড়ে। কীভাবে? কারণ এই অঞ্চলগুলো তখন কিন্তু, আমি আপনাকে যে কথাটা বলতেছি 1859-এর আগের কথাগুলো আপনাকে বলতেছি, মনে করেন, হ্যাঁ, তখনও পর্যন্ত সুয়েজ খাল হয়। এখন আমাদের এই যে ভারতীয় উপমহাদেশের যে ব্রিটিশ কলোনি, এই কলোনিতে আসতে হলে তাদের ওই অঞ্চলগুলো লাগবে। আবার ব্রিটিশরা এখানকার মুসলমানদেরকে বুঝাইতে চায় যে তোমাদের ওখানে যারা আছে, তোমাদের বড় ভাই, আমরা কিন্তু বড় ভাই মানছি, যে এটা পরিষ্কার বোঝা যায়, এটা বোঝা গেছে। কখন আমরা বড় ভাই মানছি? যখন আমরা আসলে কোনো না কোনো কারণে আমরা ক্ষমতা হারাই ফেলছি। ক্ষমতা যাওয়ার পরে এখন আমরা চিন্তা করলাম, হায় হায় আমরা কী করলাম। এখন আমরা চিন্তা করলাম, তাহলে আমাদের তো কোনো একটা বড় ভাইয়ের সাথে আমাদের ইয়ে করতে। আমরা দেখলাম যে আমাদের বড় ভাই ওসমানীয়রা আছে। এই জিনিসটা ব্রিটিশরাও কিন্তু ওদের মানে বোধোদয় হয়। তারা তখন আমাদের বড় ভাইকে ম্যানেজ করার চেষ্টা করে সবসময়। আর এইটা শুধুমাত্র যে আমাদের দিকে তাকাইয়া বিষয়টা এমন না, শুধু এখানে তাদের যে স্বার্থের কথা বললাম, যে তারা এখানে আসতে হলে তাদের এই কলোনিগুলো, এখানে তাদের অনেক কলোনি ছিল, এই কলোনিগুলোতে তাদের যোগাযোগের জন্য ওইটা ছিল। এই জন্য তারা তখন এই ব্রিটিশ ওসমানীয়দের মানে অখণ্ড ওসমানীয় সাম্রাজ্যের পক্ষপাতী ছিল তারা। মানে উপরিভাবে আর কি, আপাত দৃষ্টিতে তারা মনে হচ্ছে যে অখণ্ড ওসমানীয় সাম্রাজ্য চায়। যার কারণে রাশিয়ানরা এখানে ঢুকতে গেলে তারা যাইয়া তখন রাশিয়ানদেরকে ঠেকাইত। এইটা ওসমানীয়দের কাজে দিত, বুঝছেন? কিন্তু এটা নিতান্তই তারা তাদের স্বার্থে করতো ব্রিটিশরা। সুজখাল হওয়ার পরেই তাদের এই চেহারাটা প্রকাশ পায়, তখন তারা আর এদেরকে চিনে না। এরপরে যতগুলো টেবিলে বৈঠক হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, এরপর আপনি দেখেন আপনার এই যে 1877-78 সালের কথা বলেন, হ্যাঁ, রুশ তুর্কি যুদ্ধের কথা বলি, এখানে আমাকে আপনারা একটু মনে করাই দিবেন। তখন আমাদের কনসার্নও কিন্তু বেড়ে যায়। আমরাও বুঝতে পারি যে এখন ব্রিটিশরা কিন্তু আগের মতো ওদেরকে ইয়ে করতেছে না। ব্রিটিশরা অখণ্ড ওসমানীয় সাম্রাজ্যের পক্ষপাতী, সেটা তারা প্রমাণ করছে কীভাবে? যখনই
আপনার এই যে 1700 যেটা তাদের নিজেদের সাথে অষ্টাদশ শতাব্দীতে অনেকগুলো যুদ্ধ হয়েছে। 1774 সালে বিশাল একটা মানে যুদ্ধ হয়েছিল এই রাশিয়ানদের সাথে তুরস্কের 1718 থেকে শুরু করে, এর আগেও মানে অনেক সংঘাত ছিল। এখন তখন ব্রিটিশরা এসে ঢাকাইতো, এই আমি কিন্তু আছি বা কোনো ধরনের কোনো কিছু মানে ওরা দখল করতে চাইলেও ওরা মিটমাট মানে ইয়ে করতো আর কি, যে না এটা পুরানিও না, একটু নাও বা এদেরকে এখান দিয়ে দাও, এরকম ব্যাপারগুলো করতো। তো এই যে ব্যাপারগুলো করতো, এই যে ব্যাপারগুলো মানে যখন চলতেছে ঠিক সেই সময় কিন্তু 1799 সাল আসে, 1798-99 সালে কিন্তু এই সম্পর্কটাই ওসমানীয়দের সাথে ব্রিটিশদের। যখন ওসমানীয়দেরকে বাবরদের খুব দরকার হয়েছে, বাবরদের বলতে সরি টিপু সুলতানের খুব দরকার ছিল। হ্যাঁ, এখন এই ওসমানীয় সুলতান প্রথম আব্দুল হামিদ বলে যে তোমরা একটা কাজ করো, তোমরা ব্রিটিশদের সাথে সদ্ভাব বজায় রাখো। এবং ওসমানীয়রাও কিন্তু হ্যাঁ কি জন্য এটা বলতেছে, কি জন্য বলতেছে, কারণ ওই যে রুশদের বিরুদ্ধে ব্রিটিশদেরকে পাশে পায় ওসমানীয়রা। ও আচ্ছা, হ্যাঁ বুঝছে। মানে এটা কিন্তু খুব বেশি আগে না, আগেও ব্রিটিশদের সাথে এত ভালো সম্পর্ক ছিল না। মানে ওসমানীয়দের একদম কাদিম দোস্ত বা সবচেয়ে পুরাতন পরীক্ষিত বন্ধু হলো ফরাসিরা ছিল। ফরাসিরা এটা যদি 1799 সালে এই দোস্তগিরিটা চলতো তাহলে কিন্তু মানে পৃথিবীর ইতিহাস অন্যরকম হইতো। ব্রিটিশরা ওসমানীরা হারতো না। ওসমানীয়রা তখন বাবর মানে এই যে ফরাসিদের সাহায্যে মানে বাবরিয়া, তখন টিপু সুলতান আর ফরাসিরা এক। কারণ এইখানে আমাদের সবচেয়ে বড় সংগ্রামটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তো এইখানে ব্রিটিশদের সাথে স্বার্থ সংঘাত ছিল কাদের? ফরাসিদের। তো যখন ফরাসিরা দেখলো যে ব্রিটিশদের সাথে আমাদের সংঘাত, তখন এই বিষয়ে এসে অ্যান্টি মেরেছে কে? ফরাসিরা। ফরাসি বললো যে আমি তোমার সাথে আছি, টিপু সুলতানকে বলবো। বুঝছেন? এখন টিপু সুলতান যেরকম মনে করেন যে একক একটা নেতা ছিল, তখন কিন্তু আপনার ইয়েতে ফ্রান্সে এরকম একটা একক নেতা চলে আসছে তখন ইতিমধ্যে, নেপোলিয়ন। এটা কত সালের পরে ঘটনা বলি? 1789 সালের পরে। 1789 সালে যখন ফরাসি বিপ্লব হয়, তার আগে এইখানে কিন্তু আপনার রাজার শাসন ছিল। আপনি পড়ছিলেন এই যে রাজা 14 লুই, রাজা 16 লুই। রাজা 16 লুইকে হারাইয়াই কিন্তু ফরাসি বিপ্লব সংগঠিত হয়। বাস্তিল দুর্গের পতন ঘটে যে রাজাকে হারানোর মাধ্যমে। এই তার দাদা ছিল রাজা 14 লুই, যে বলতো আমি রাষ্ট্র। তো ওসমানীয়দের মনোভাব এরকম ছিল না, কিন্তু ওই ওরাও একটা বংশীয় শাসন ছিল, এরা বংশীয় শাসন ছিল। বংশীয় শাসনের মানে ব্যাপারে গিয়ে এদের মধ্যে কিছুটা মিল ছিল। এটা খুব বলি মানে খুব দোস্তগিরি বা এরকম ইয়ে ছিল না। হ্যাঁ, তবে এদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল, এটা পাওয়া যায় ইতিহাসে। এবং ওসমানীরা সর্বপ্রথম তাদের দেশের বাইরে যে রাষ্ট্রদূত পাঠায়, সেটাও কিন্তু ফ্রান্সে। বুঝছেন? ঠিক যেই সময় ফ্রান্সকে মানে ফ্রান্স, টিপু সুলতান মানে ভারত, এদিকে ফ্রান্স আর এদিকে ওসমানীয় সাম্রাজ্য এক হওয়ার দরকার ছিল। এক হইলে মানে এই টিপু সুলতান মানে বেঁচে যায়, ভারতীয় সাম্রাজ্য মুসলমানদের হাতে থেকে যায়। সেই সময় টিপু সুলতান যদি মোটামুটি তখন ব্রিটিশদেরকে হারায়, তখন কিন্তু আস্তে আস্তে উনি সাম্রাজ্য বাড়াইতে পারত। তার সেই হিম্মতটা ছিল টিপু সুলতানের। কারণ আমি আপনার কয়েকদিন আগে কত পাউন্ড জানি টিপু সুলতানের অস্ত্রটা নিলামে উঠছে, মানে অনেক 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 চূড়া একটা দামে নিলামে উঠছে। এবং ওনার ওই সময়ের ব্যবহৃত বন্দুক, ওই সময় ব্যবহৃত তরবারি ইতিহাস তো এরা অনেক আগে থেকে। ওই সময় আপনার এই যে বন্দুকের ব্যবহারের ক্ষেত্রে মানে আপনার উনি অনেক অত্যাধুনিক অস্ত্র ছিল ওনার, টিপু সুলতানের। ইভেন এমনকি আপনার টিপু সুলতানের অস্ত্র কিন্তু নিজেরাই বানাইতো তারা, নিজেদের অস্ত্র নিজেরা বানাইতো। এবং তাদের অস্ত্রের কারখানা ইউরোপিয়ানরা দেখে খুব অবাক হয়ে যায়। ঠিক আছে? তো ওইরকম একটা মুহূর্তে উনি আসলে কাউকে পাশে পায় না। যাকে পাশে পাইতো ওসমানীয় সাম্রাজ্য বড় ভাই হিসেবে, মুসলমান হিসাবে, তাকে পায় না। কারণ হইল এখানে যে যার সাথে টিপু সুলতানের সমস্যা,
তাকে আবার ওসমানীয়দের দরকার রাশিয়ানদের বিরুদ্ধে। এইরকম একটা সমস্যার মধ্যে দিয়ে গেছে হচ্ছে। তো এই সময় এই টিপু সুলতান এটা আমি 1799-1800 বুঝছে সালের কথা বলতেছি। হচ্ছে। আর টিপু সুলতানের সাথে তো আর রাশিয়ানদের ওই ঝামেলাটা নাই, না না নাই, যেটা ইয়েদের আছে, ওসমানীয়দের আছে, ওসমানীয়দের আছে। মানে এদের যদি একক বন্ধু একক শত্রু এরপরে আপনার ব্রিটিশদের সাথে ওসমানীদের ঝামেলাটা বাধ্য করতে, ঝামেলা বলতে যখন মানে সুইচ খাল নির্মিত হয় তখন এরা সুইচ খাল দিয়ে, আপনি তো বলছেন ওই যে সুইচ খাল লোহিত সাগর ওই এলাকা দিয়া বসফরাস ওই এলাকা দিয়ে যখন তারা এদিকে আসতে পারতেছে তখন আর ওসমানীদেরকে তাদের আর খুব বেশি দরকার হয় না। এটা 1877-78 সালে যখন রুশ যুদ্ধ হয় তখন এটার প্রমাণ পাওয়া গেছে। 1897 সালে ওসমানীদের সাথে গ্রিক যুদ্ধ হয়। আব্দুল হামিদ যে হলো আপনার ইয়ে করলো, এই কি বলে যে আপনার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিমদের ইয়ে বাঙালি মুসলমানদেরকে পাঠালো। হ্যাঁ, মানে উনি যে জিহাদে আকবর ডাক দিল, এটা যখন দিতেছে তখন হচ্ছে আপনার রাশিয়ানদের কথা চিন্তা করতেছে না, বা তখন ব্রিটিশদের সাথে তখন তো উনি বুঝছে যে এখন আমি ব্রিটিশদেরকেও পাবো না রাশিয়ানদেরকেও পাবো না। এখন ব্রিটিশদেরকে যে উনি পাবেন না এটা কেমনে বুঝছেন? এটা কখন থেকে শুরু হলো যে ব্রিটিশরা যে এটা ব্রিটিশরা কোনো ধরনের প্রেস কনফারেন্স করে ঘোষণা করে নাই, এই কারণে তারা ব্রিটিশ। এই ব্রিটিশদের ব্যাপারে আমাদের এখানে যে কথাগুলো আছে, আমাদের এই নোয়াখালীর কথাই বলি, এইখানে মনে করেন আপনি ছোটবেলায় একটা ছেলে খুবই অতি দুষ্ট যদি হয় ব্রিটিশ, এটা এমনি হয় না, কিন্তু এটার অনেক বড় একটা পটভূমি আছে, ছেলেটা খুব ব্রিটিশ। তার মানে ব্রিটিশরা দেখেন আমাদের মানসপটে আমাদের মনস্তত্ত্বে তাদের ব্যাপারে মানে আমাদের মানসপটে আমাদের এই যে মনস্তত্ত্বে ব্রিটিশদের জায়গাটা কোথায় বুঝছেন। এবং আপনি তুর্কি প্রবাদটা আপনি সম্ভবত পড়ছিলেন যে যদি একটা মানে মানে যে পুকুরের মধ্যে পানির মধ্যে দুইটা মাছ ঝগড়া করে আপনি বুঝবেন যে এখান দিয়ে কিছুক্ষণ আগে একটা ব্রিটিশ গেছে। এটা আপনি পড়ছিলেন, এটা তার্কিতেও এটা খুব বেশি yani deniz altında iki tane balık kavga ederse yani mutlaka buradan bir İngiliz geçmiş, বুঝছেন? তো এইবার বুঝছেন কিনা যে ব্রিটিশরা আসলে এখানে কি খেলাটা দিচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় বলি। এখন আমাকে বলেন মোটা দাগে, মনে করেন এটা তো হলো থিসিসের বিষয় গেল আমাদের, না থিসিসের বিষয় আমি আপনার থিসিসের বিষয় যখন একটা কোনো না থিসিসের বিষয় যখন আমি ঢুকলাম আমি প্রথমে ফোল্ডারটা খুললাম, খুলে একটা ফাইল মানে ফাইল খুলে আমি এদিকে চলে আসলাম। ফাইল কোনটা খুলছিলাম? ফাইল খুলছিলাম আমি এখন সাজাই ব্যাপারটা, ফাইল খুলছিলাম যে বাবরি ফাইলটা খুলছিলাম, বাবরি ফাইল খুলছিলাম, তুর্কি বাবরি এই ব্যাপারটা খুলছিলাম। মানে হচ্ছে মঙ্গলদেরকে বাবরিরা নামকরণ কিভাবে করলো বা কখন করলো, কেন করলো, বাবরিদেরকে মানে এই যে মুঘল বলে, হ্যাঁ হ্যাঁ এটা হলো মঙ্গল শব্দের একটা অপভ্রংশ। হ্যাঁ, এটা প্রকারান্তরে একটা অপবাদ বলতে পারেন। এরা কেন মুঘল হবে? হোয়াই? কেন মুঘল জিনিসটাকে খারাপ অর্থে? মুঘল জিনিসটা খারাপ অর্থে। কেন খারাপ অর্থে? কারণ আপনার এছাড়া মানে মঙ্গলদের সাথে যে যুদ্ধগুলো হয়েছে, তো পরে মুসলমান হয়ে গেল নাকি তার নাতি, এখন ইতিহাস তো আর মোছা যায় না। এবার আসেন পরে মুসলমান হয়েছে, তারপরের ইতিহাস বলি আপনাকে, 1258 সালের ইতিহাস বলি। 1258 সালে আব্বাসীয় খেলাফত ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দেখেন আমরা মুসলমানরা মানে মুসলমানরা তার ধর্মীয় অনুশাসন ব্যক্তি জীবনে পরিবার জীবনে কতটুকু পালন করছে, হ্যাঁ সেটার মানে সেটা একটা বিচার্য ব্যাপার। কিন্তু পাশাপাশি আপনি এটা চিন্তা করেন যে যখন মানে পুরো মানে উম্মার যে ব্যাপারটা যে খিলাফতে যখন হাত দেওয়া হয় তখন সব এলাকার মুসলমানরা কিভাবে আপনার এই যা ফুলে ফেপে ওঠে, এবং সেক্ষেত্রে বিশেষভাবে ভারতীয় মুসলমানরা কিভাবে ফুলে ফেপে ওঠে, এই বিষয়টা তো ব্রিটিশদের অজানা ছিল না। কারণ ব্রিটিশরা তো ব্রিটিশ, তাদের অজানা ছিল না, তারা এটা বহুত আগে এটা মানে পাঠ করে ফেলছে। যার কারণে তারা চিন্তা করলো এদেরকে আমরা বুঝাবো যে এটা কিন্তু ইয়ে না, এটা তুর্কি না। তুর্কি জাতির প্রতি আমাদের একটা কিন্তু ভালোই মানে আনুগত্য ছিল একটা সময়, যখন আমরা মানে বাবরি সাম্রাজ্যকে হারাই তখন এই বাবরিদের জ্ঞাতি গোষ্ঠী আর কারা আছে, হ্যাঁ হারাই, মানে তাদের প্রতি আমরা একটা আনুগত্য পোষণ করি মনোভাবে। ওরা কিন্তু কোনো ডাক দেয় নাই যে এখন আমাদের ভৌগোলিকভাবেও কিন্তু অনেক দূরে,
হ্যাঁ, তো এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে যে আমরা কিন্তু সেই ঘুরে ফিরে তুর্কিদেরকে আমরা খুঁজতেছি। হ্যাঁ, তখন তুর্কি খেলাফতটা তখনও চলতেছে, এটাও একটা কারণ। আরেকটা হলো এখানে যে তুর্কিরা ছিল তাদের প্রতি আমরা বিরক্ত ছিলাম না, এইটাই ছিল আমার এই আজকের মানে আলোচনার অন্যতম একটা ব্যাপার। তাদের প্রতি আমরা বিরক্ত ছিলাম না, আমাদের ভালোবাসা ছিল। আপনি দেখেন এই যে ব্রিটিশ বিরোধী এত আন্দোলন, আমরা তো অল্প 4-5টা আন্দোলনের কথা জানি, শত শত আন্দোলন হয়েছে আঞ্চলিকভাবে, এখানে সেখানে শতাধিক আন্দোলন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। সেই 1757 থেকে শুরু করি একদম 1947 পর্যন্ত শতাধিক আন্দোলন হয়েছে। এবার আসেন আপনার সেই বাবুরিদের বিরুদ্ধে আমাদের এখানে কোনো আন্দোলন হয়েছে কিনা? বলো যে ওই সময় তো অনেক আগের ইতিহাস না, ওই সময়কার সব রিসোর্সগুলো আছে এবং ওই সময়কার লিখিত ইতিহাসও আছে। আপনার এই যে BNA, ব্রিটিশ নিউজ আর্কাইভস বা নিউজ পেপার আর্কাইভস একটা আছে, দ্য BNA, ওখানে আপনি 1780, 1700 একদম 70 ওই সময়কার নিউজ পেপার আপনি পাবেন। আপনি সেখানে যদি একটু আপনি ঘাটাঘাটি করেন। আপনার কাছে কারণ কি মনে হয়? মনে করেন তারাও বাইরে থেকে আসলো, বাবুরিরাও বাইরে থেকে আসলো, আর ব্রিটিশরাও বাইরে থেকে আসলো, কিন্তু এটাকে শুধু মুসলমান হওয়ার কারণে, ভাই বেরাদার মনে করার কারণে করা হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো অভিযান করা হয় নাই বা তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করা হয় নাই, নাকি হচ্ছে এটার অন্য কোনো কারণ আছে? এইবার আসেন, এটাই মনে করেন এই পুরো আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটাই। কারণ আমি যেই শুরুটা করছিলাম 7ম শ্রেণীর ওই যে পাঠ্য বইয়ে যে বললো যে বহিরাগত, অন্যান্য ইউরোপিয়ান বহিরাগতদের মতো তুর্কিরাও কিন্তু একটা বহিরাগত শত্রু ছিল। তো আমি এর আগে আপনি বললাম যে দেখেন তুর্কি কিন্তু একটা মুসলমান অর্থ প্রদান করে, হ্যাঁ, প্রকারান্তর করেছিল একটা দীর্ঘ সময়। তো এখানে তুর্কিরা এসেছিল, ওই সময় তুর্কিরা এসেছিল, মানে আলাদা করে মুসলমান বলা হয় না, তুর্কিরা এসেছিল। এই তুর্কি আজকের এই তুর্কি না যে সেটাও আমি বলে রাখলাম, এটা মধ্য এশিয়ার তুর্কি এসেছিল। বা তুর্কিদের বড় ফোল্ডার চিন্তা করলে ওইটা একটা ফাইল, এটা একটা ফাইল, ওই ফাইল থেকে আসছে, এই ফাইল থেকে যদিও না মানে আসে নাই। তো এইবার আসেন তাদের উদাহরণটা দিতে পারি কীভাবে জানেন? আপনার মনে করেন এক জায়গায় মামতো ভাই বসবাস করে, ফুফতো ভাই চরে, ফুফতো ভাইয়ের বাড়ি। তো ফুফতো ভাইয়ের মানে চরের বাড়ি ঘর ভেঙে গেছে, এসে তিনি তার অন্য কোনো দিক থেকে সে কিন্তু মানে আমরা তো এটা জানি যে আল্লাহর জিনসাফ, মনে করেন এক একজনকে এক একভাবে তিনি পুষিয়ে দেন। তো ফুফতো ভাইয়ের মনে করেন অন্য কিছু কোয়ালিটি ছিল। ফুফতো ভাই আসলো মামতো ভাইয়ের বাড়িতে, এসে বসবাস করছে, থাকছে, এখানেই তার কবর, সে যত কিছু করছে এখানেই ছিল। তাইলে এরা কি হয়েছে? এরা এখন বিরাদার, এরা ভাই ব্রাদার হয়েছে, এরা একসাথে বসবাস করছে। এই মামতো ভাই ফুফতো ভাইয়ের বিরুদ্ধে কখনো আন্দোলন করতে হয় নাই কেন? হ্যাঁ, আবার অন্য একজন আসে এখানে বসবাস করলো, সে এখান থেকে নিয়ে মানে আরেকজন আসছে, কিন্তু সে মনে করেন এরকম মামতো ভাই ফুফতো ভাই না, সে আসছে মনে করেন দূর থেকে, তারও এরকম মানে এলাকা ভাঙে গেছে। জানেন কিনা কি জন্য বললাম এলাকা ভাঙে গেছে? কারণ আমরা যে এখন মানে বাংলাদেশিরা প্রবাসী হিসেবে বিভিন্ন দেশে যাই, আমরা আয় রোজগার করি। আমরা কেন যাই? আয় রোজগার কেন করতে যাই? তাদের ওইখানে কম সময়ে বা ওইখানে সম্পদ আছে, ওইখানে একটা ম্যানেজমেন্ট আছে, ওইখানে যাইলে কিছু পাওয়া যাবে, এবং আমরা তাদের ভাষা শিখি। পৃথিবীতে কাদের ভাষা শেখা হয় এখন? যাদের ভাষা শিখলে 2 টাকা আসবে। আপনার বাংলা মনে করেন বাংলা পৃথিবীর ইতিহাসে বাংলার অনেক অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কিন্তু এই যে ভাষা ব্যবহারকারী সংখ্যার দিক থেকে বলি, আপনার ভাষার সাহিত্য অনেক দিক থেকে বলি, এই যে ভাষার জন্য যে আন্দোলন সেটার ক্ষেত্রে যদি বলি, একমাত্র যে ভাষার জন্য এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় সেটা বাংলা ভাষা। কিন্তু ইউরোপিয়ানরা কয়জনে মনে করেন এই যে ইনকাম করার জন্য, আয় রোজগার করার জন্য বাংলা ভাষা শিখে? আমরা কিন্তু দেখেন কতজন ইংরেজি ভাষা শিখি। আমরা আবার মনে করেন এই যে তাদের অফিসে ঢোকার জন্য এই যে কোট প্যান্ট টাই করে তাদের মতো করে, এবং আপনি জেনে অবাক হতেও পারেন, নাও হতে পারেন, আপনি নিজে হয়তো জেনে থাকবেন এটা, যে ব্রিটিশরা শুরু থেকে যখন আসতো তারা কিন্তু এখানকার অনেকগুলো উপাধি নিত। তারা নবাবদের থেকে বা মুসলমানদের থেকে তারা কতগুলো উপাধি নিত। তারা এখানকার পোশাক পরছে, এরকম ছবিও আছে। ইভেন তারা এখানকার ভাষা শিখছে, ভাষা শিখে এখানকার কেন করছে ভাই? এটা মানে খুব তাদের মানে চ্যারিটি না, তাদের ওই ভাষাটা ছিল তাদের জন্য লাভজনক শেখানো। কেন লাভজনক? আমরা জানি যে আমাদের এখানকার, আমরা এই যে আপনি ব্রিটেনের কথা বলেন, ইউরোপের কথা বলেন, মানে বড় আকারে যে শিল্প বিপ্লব হয়েছে, সেখানে আমাদের এখানকার সম্পদ
ব্রিটিশদের অবদান আছে। লর্ড ক্লাইভকে কিন্তু ওই মানে লর্ড ক্লাইভের নামের সাথে একটা হিন্দুস্তানি মানে ইন্ডিয়ান লর্ড ক্লাইভ মানে তাকে হিন্দুস্তানি হিসেবে চিনত। কেন চিনত? সে এখানকার টাকা পয়সা নিয়ে ওইখানে পার্লামেন্টের সিট আসন ক্রয় করছে। আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে ওই সময় যে আমাদের এখানে আসতো, আমরা অনেক সমৃদ্ধ ছিলাম এবং বাংলা, আপনি নিজে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিলেন, এই যে বাংলা কত সমৃদ্ধশালী ছিল। আমরা এখন এই যে আজকের যে ইস্তাম্বুল আমরা চিনি, ইস্তাম্বুলের মতো হুবহু সেরকম ভৌগোলিক গঠন না থাকলেও ঢাকা শহরে কিন্তু একটা বিশাল একটা ঐতিহ্য ছিল, সেটাও কিন্তু তুর্কিদের হাতেই গঠিত। ঢাকা শহরের সেই নিশানাটা আপনি এখন খুঁজে পাবেন না, সেই সময়ের অনেকগুলো ছবিও আপনি পাবেন না। হ্যাঁ, ঢাকা শহরে এসে কিন্তু তারা অবাক হইতো। না, কিছু আপনি আন্দাজ করতে পারবেন হচ্ছে আপনার সলিমুল্লাহ হল, হ্যাঁ, বা হচ্ছে আপনার দেখেন এই ইয়ে দিয়ে শাহবাগের রাস্তা বলেন, ঢাকা গেট বলেন, সলিমুল্লাহ হল বলেন, আপনার এই যে নবাবের যে মঞ্জিল, এই যে হাসান মঞ্জিল বলেন, যেখানে 1900 সালে বিদ্যুৎ ইয়ে হয়েছে। ভাই আমরা তাহলে 1900 সালে তো যদি ওখানে বিদ্যুৎ সংযোগ হয়, হ্যাঁ, তাইলে আমরা তো খুব বেশি পিছানো ছিলাম না। আপনি দেখেন এই যে এইটার মানে অনুপাতে আমরা সপ্তদশ শতাব্দীতে আমাদের উন্নত কেমন ছিল। আপনি ইবনে বতুতার লেখাই তো বলে, আপনি এর কথা বলেন, এই যে শায়েস্তা খানের সময়কার কথা বলেন। হ্যাঁ, পৃথিবীর ইতিহাস থেকে সবসময় মানুষ মনে করে যে এখন আমরা অর্থনৈতিকভাবে একটা ইয়েতে আছি, আগে খুব ভালো ছিল, এটা বলে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আসলেই বাংলা একটা ব্যাপার ছিল, যেটা প্রমাণ হলো ব্রিটিশরা এখানে এসেছে তাদের ভাগ্যান্বেষ নয়। ওকে, এইবার আসেন, তারা এখানে এসে কি করছে, তারা এখানে এসে নিয়ে গেছে, যেটা কারা করে নাই, যেটা বাবুরিরা কোথাও করে নাই। বাবুরিদের কবর কিন্তু এখানে সেকান্দ্রায়, ওই মানে ভারত উপমহাদেশ, তাদের কবর এখানে, তারা যা করছে এখানেই করছে, এখানেই বসবাস ছিল, এখানেই মিলেমিশে দুজনে আপনার বসবাস করছে, একটা পরিবার, একটা মানে এলাকা, মহল্লা, একটা মানে দেশ, সাম্রাজ্য গড়ে তুলছে। এখানে কোনো আলাদা আইডি গাইডি হিসেবে দেখা হয় না। তো যেটা এখন বলা হয় অন্যান্য বহিরাগতর মতো না, বাইরে থেকে আসলে বহিরাগত শব্দটা কেন একটা নেতিবাচক শব্দ দেওয়া হয়, মানে নেতিবাচক অর্থ দেওয়া হয়। এটা বহিরাগতদের প্রবেশ নিষেধ, এই বহিরাগতরা আসবেন না। এই যে বহিরাগত মানেই হলো যে এরা বাইরের একটা কিছু, ওই শব্দটার মধ্যে কিন্তু একটা নেতিবাচক অর্থ আপনাকে মানে মানে স্বাভাবিকভাবেই স্বয়ংক্রিয়ভাবে দিয়ে থাকে। তারপরে যদি আবার সেটার সাথে আপনি ইউরোপীয়দের মতো বলা হয়, আমরা তো ইউরোপীয়দেরকে ভালো করে চিনি, আমরা হাড়ে হাড়ে চিনি তাদেরকে। একটা বিষয় হচ্ছে বহিরাগতর ব্যাপারে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনার মনে করেন যে কোনো একটা ফ্যামিলি আপনার শুধুমাত্র ওই ফ্যামিলির লোক দিয়ে পৃথিবীর কোনো পরিবার হয় না। এটা না ইহুদি মানে আপনার না ইউরোপে, না বাংলাদেশে, না পৃথিবীর কোথাও আপনার ইয়ে হয় না। অর্থাৎ আপনার শুধুমাত্র ফ্যামিলির লোক দিয়ে ফ্যামিলিটা এক্সটেন্ড করে না, যতক্ষণ পর্যন্ত আপনার প্রতিটা প্রজন্মে আপনার বাহির থেকে তাদের ওয়াইফ বা হচ্ছে বাহির থেকে একটা মেয়ে না আনে বা হচ্ছে নিজের বাহির থেকে নিজের ফ্যামিলিতে বাইরে থেকে একটা জামাই। যদি বলেন যে আমার ফ্যামিলিতে আমি কোনো বহিরাগতকে আপাত দৃষ্টিতে বলেন যে আমার ফ্যামিলিতে আমি কোনো ধরনের বাইরের লোক অ্যালাউ করব না, এটা যদি আপনি বলেন তার মানে হচ্ছে সুনিশ্চিতভাবে আপনি থাকেন যে আপনার ফ্যামিলিটা 100 বছরের মাথায় নাই হয়ে যাবে পৃথিবী থেকে। আপনি একটা গুরুত্বপূর্ণ এখন বিষয় আছেন, বহিরাগত ইটসেলফ প্রবলেম না, চোরও বহিরাগত, জামাইও বহিরাগত, ডাকাতও বহিরাগত, একটা ঘরে প্রবেশ করা, আবার হচ্ছে বউ সেও বহিরাগত, কিন্তু দুই বহিরাগত এক না। এক বহিরাগত এসে আপনার ফ্যামিলিকে আরও সমৃদ্ধ করতেছে, আপনার ফ্যামিলির লোক বাড়াচ্ছে, আপনার ফ্যামিলির আয়োজন বাড়াচ্ছে, অনুষ্ঠান বাড়াচ্ছে, আপনার ফ্যামিলির রিসোর্স বাড়াচ্ছে, সন্তান বাড়াচ্ছে, কাজ করে সে আপনার ফ্যামিলিকে উন্নত করছে। আরেক বহিরাগত এসে সে আপনার সম্পদ যা আপনি কামাই করলেন সেটা নিয়ে যাচ্ছে। তাহলে এই দুই বহিরাগতর মধ্যে পার্থক্য করা এটা জরুরি। তাহলে কে বহিরাগত না, বাইরে থেকে এসে কে আপন হয়ে গেল, আর বাইরে থেকে আসা মাত্রই খারাপ না, বাইরে থেকে আসলে বুঝতে হবে যে সে কি আমার জন্য চুরি করতে আসছে নাকি সে আমাকে ডেভেলপ করতে আসছে। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন যে এইখানে চোর যদি মনে করেন তার চুরিকৃত সম্পদকে সরানোর জন্য সে একটা সাঁকো বানায়, এটাকে কিন্তু আমি মানে এটা সাঁকো বানাইছি, এটা একটা সংযোজন হতে পারে, কিন্তু এটাকে আপনার মনে করেন এটার মানে উদ্দেশ্য তো আমার পরিষ্কার। এখন বলা হয় যে ব্রিটিশরা এই করছে, সেই করছে, ওই করছে, ওরা রেল লাইন করছে, বা রেল লাইন দিয়েও তো তারা তাদের মালামাল পাচার করছে।
আপনি যে মানে কথাটা বললেন যে ইতিহাসের কাজে সাইকোলজিটা, ইতিহাসের কাজে ফিলোসফিটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি এখন বলতে পারি আপনি এখন যে বিষয়টার অবতারণা করেছেন, আমার যে যুক্তি আপনি হাজির করছেন, এটা হলো যে আমার মানে কাজের মধ্যে একটা বড় একটা সংযোজন করবে, কিন্তু বড় আকারে। এটা এখন একটা যৌথ কাজও বলতে পারি একদম। আমার এটা মানে এই মানে কোট করার মতো একটা ব্যাপার, এবং এটা দিয়ে আমার শুরু করতে হবে। আপনি যে মানে যুক্তিটা হাজির করছেন যে বহিরাগত মানে যে আসলে খারাপ, এটা বহিরাগত। আমরা তো তাদেরকে ওয়েলকাম করছি ভাই, আমরা কিন্তু তাদেরকে ওয়েলকাম করছি। কোনো ধরনের আন্দোলন বা কোনো ধরনের ইয়ে হয় না। যাই হোক, এবার এই ব্যাপারটা ছিল আর কি, যে ওই সময় এই আমাদের পারসেপশনটাকে এটা করতে গিয়ে দেখবো যে লেখালেখি, এটা নিয়ে আপনার সাথে এর আগে কথা হয়েছিল। তো লেখালেখির ক্ষেত্রে হলো যে 1911 সালের মানে লেখালেখির যদি ইতিহাসটা নিই, তাহলে আপনাকে যে 1877 সালে যখন রুশ এবং তার্কিশ যুদ্ধটা হয়, যেটা দ্বিতীয় আব্দুল হামিদের সময়, উনি 1876 সালে মসনদে আসেন। হ্যাঁ, তারপরে উনি ওই যে ওনার সময়টার ইতিহাস তো অনেক বর্ণাঢ্য, অনেক ঘটনাবহুল ইতিহাস। পার্লামেন্ট দেয়, পার্লামেন্টের লোকজন এই যে যুদ্ধের সময় ডিসিশন নিতে পারতেছে না, অথচ কিন্তু মানে খলিফা বা সুলতান মানে খুব দ্রুতই ডিসিশন নিতে পারত। উনি এতদিন দেখে আসতো যে কখন কোন সিদ্ধান্ত নিতে হবে। তো যাই হোক, 1877-78 সালে আমাদের বাঙালি মুসলমানদেরকে এই যুদ্ধের খবর দেওয়ার জন্য একটা পত্রিকা প্রকাশিত হয় এলাকায়। পত্রিকার নাম হলো মোহাম্মদী আখবার। বুঝছেন, আমি এখন সেই মানে পত্রিকাটার সন্ধানে আছি। এই পত্রিকাটার জন্য সম্ভবত আমি কলকাতায় খোঁজ নিব। তার আগে আমি ওই যে আমাদের কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন শিক্ষকের সাথে কথা বললাম, আবদুল্লাহ বিন সাইদ জালালাবাদী নামে একজন প্রবীণ রাজনীতিবিদ আছেন, যার কাছে এটার কতগুলো কপি সংখ্যা আছে বলে আমি শুনলাম। উনি গত 24শে জানুয়ারি মারা গেছেন। তো ওনার পরিবারের কাছে পাই কিনা যায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ওই যুদ্ধ চলাকালীন সময়ে সপ্তাহে মানে 2টা সংখ্যা প্রকাশিত হতো। যুদ্ধ শেষ, তখন এটা সাপ্তাহিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সেই সময় থেকে শুরু করে আমরা কিন্তু একদম সরাসরি আমাদের এই লেখালেখিগুলোতে আমরা পাবো। 1911 সালে আমরা জানি যে বঙ্গীয় মুসলমান সাহিত্য পরিষদ যেটা হয়, সেখানে আপনার এই যে কাজী নজরুল ইসলাম, সেখানে মাওলানা মনিরুজ্জামান, এখানে আকরম খা, ওখানে আপনার রয়েছে এই যে বড় বড় মুসলিম যে লেখক, ওরা আপনি ওই সময়ের মানে 20 শতাব্দীর শুরুর দিকে বা 19 শতাব্দীর শেষের দিকে যত মুসলিম লেখক পাবেন বাঙালি, এবং তারা কোনো না কোনোভাবে ওই বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের সাথে যুক্ত। হ্যাঁ, আপনার ওখানে ওই যে মুজাফর সাহেব তো ওই যে বাম ছিলেন, তো কাজী নজরুল ইসলাম আর উনি একসাথেই ছিলেন, একই ম্যাচে ছিলেন একসাথে। তো এই যে ওনাদের লেখা, এবং তার আগে কাজী নজরুল ইসলামদের আগে আপনার ওই যে ইসমাইল হোসেন সিরাজি, হ্যাঁ, সিরাজের এলাকায়ও গিয়ে একটু খোঁজখবর নিতে হবে। ইসমাইল হোসেন সিরাজির লেখালেখি, হ্যাঁ, ইসমাইল হোসেন সিরাজি আপনি দেখেন খুব অল্প বয়সে কিন্তু এই যে বলখান যুদ্ধের সময় তুরস্কে যায়। হ্যাঁ, ওনার লেখালেখি। এবং ইসমাইল হোসেন সিরাজিকে আমরা তো জানি যে শুধু ইসমাইল হোসেন সিরাজি না, আমাদের এই এলাকার মানুষ তখন থেকে আমরা যখন বুঝলাম যে হ্যাঁ ব্রিটিশরাও তো মনে হয় এখন আমাদের সাথে যেরকম, এতদিন আমরা দেখলাম যে ব্রিটিশরা কিন্তু ওসমানীদেরকে ট্যাক্সও দিত। এটা আরও ইন্টারেস্টিং পয়েন্ট। তারা ট্যাক্স দিয়ে ওদেরকে ম্যানেজ করে রাখতো। ওদেরকে ম্যানেজ করে রাখলে আমাদেরকে শাসন করা একটু সহজ হয়ে যেত, কারণ আমাদের আবার ওদের প্রতি আনুগত্য ছিল, অলিখিত অঘোষিত একটা মানে যেটাকে বলা হয় এই সম্পর্ক কিন্তু কোনো ধরনের এই যে দ্বিপাক্ষিক 2টা রাষ্ট্রের সম্পর্ক বা আপনার এই যে মানে চুক্তি হয়েছে, আমাদের স্বার্থ আছে তাদের স্বার্থ আছে, বিষয় না, এটা পুরোটা রাবিতা, এটা আন্তরিক সম্পর্ক ছিল। বুঝছেন? তো এই যখন আমরা বুঝতে পারি যে এখন ব্রিটিশরা মনে হয় আর খুব বেশি ওদেরকে, তখন থেকে এই যে আমাদের পত্রিকা প্রকাশ হওয়া, নিজেদের আমাদের ইয়ে বেড়ে যাওয়া, হ্যাঁ, আমাদের মনে করেন যে শ্বাস প্রশ্বাস এর মধ্যে একটা পার্থক্য তখন সৃষ্টি হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবেই। তারপরে আপনার ওই সময়কার যে পত্রপত্রিকাগুলো, এই যে ঢাকা প্রকাশ, তারপরে আপনার যে মোহাম্মদ আখবার বললাম, মোহাম্মদী, নবজীবন, তারপরে বললাম ইসমাইল হোসেন সিরাজের লেখালেখি, কাজী নজরুল ইসলামের লেখালেখি, এই লেখালেখিগুলোতে বা আমাদের যে কার্যক্রম ছিল এগুলোতে তখন বোঝা যাবে যে আমাদের তার্কিশ পারসেপশনটা কেমন ছিল। যেমন 1897 সালে যখন তার্কিশ গ্রিক যুদ্ধ হয়, আমি যে গত সপ্তাহে না বা এর আগে আমি ঢাকা প্রকাশের একটা সংখ্যা দেখলাম 1897 সালে। তো ওই সময় গ্রিক তার্কিশ যুদ্ধ হচ্ছে। ওই সময়ে কলকাতায় মানে বাংলায় ব্রিটিশদের বিরুদ্ধে তখন একটা আন্দোলন হয়, একটা সংঘাত হয়। ওইখানে ব্রিটিশদের হাতে অনেক বাঙালি আন্দোলনকারী হয়, কিন্তু আপনার যে নিহত হয়। এখন ওই সময়ে আমাদের এখানে একটা
কি জানি অনেকের মধ্যে এরকম একটা আশা আপনার চালু হয় যে এই 200টা গ্রিক 200টা তুর্কি ঘোড়া আসতেছে আমাদের সাহায্যে, মানে বুঝতে পারছি কিনা যে আমরা কীভাবে দেখতাম। তো এই পারসেপশনগুলো নিয়ে আর কি আমি কথা বলছিলাম, আপনার মতামত কি? না, এটা পুরোটা একটা স্পষ্ট। প্রথম বিষয় হচ্ছে এখানে পুরো আলোচনাটা হয়ে গেলে কয়েকটা ব্যাপার স্পষ্ট। সেটা হচ্ছে প্রথম ব্যাপার হচ্ছে আপনি যদি কোনো একটা জাতির আপনার নাম কি এবং আপনি যদি নিজের নাম না জানতে পারেন, তাহলে যে কেউ আপনার বলবে যে হ্যাঁ তোমার নাম হচ্ছে জোবায়ের, তোমার বাড়ি হচ্ছে সোনাইমুড়ি বা কোথাও, তুমি চলো ওইখানে, আপনি তখন ওইখানে চলে যাবেন। এবং এটা চলচ্চিত্রে দেখছিলাম আমরা ছোটবেলায়। হ্যাঁ, এটা ছোটবেলায়, তখন আপনি ওইখানে চলে যাবেন। তাইলে নাম না জানার বা নিজের ইতিহাস নিজের অতীত না জানার একটা কুফল হচ্ছে যে আপনাকে আপনার নৌকাটা আপনি আর চালাইতে পারবেন না। আপনার নৌকাটা তখন দায়িত্ব বা আপনার চলার অথবা আপনার অগ্রগতির দায়িত্বটা তখন আর আপনার কাছে থাকে না, এটা অন্যের কাছে থাকে এবং সে তখন আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবে। এখন আমাদের বাংলাদেশে মনে হয় যে মোটা দাগে আমরা এখনকার যে তরুণরা আছে বা আমাদের মতো তরুণরা আছে, তারা মনে করে যে আমাদের ইতিহাস শুরু হচ্ছে 1971 থেকে, আর আমাদের এর আগে বাংলাদেশের ভৌগোলিকভাবে বাংলাদেশ নামে কিছু ছিল না, বা হচ্ছে এর আগে মানে পুরো বাংলাদেশটা 1971 সালে সাগর থেকে ভেসে উঠে হঠাৎ একটা চর হয়েছে বাংলাদেশ। ওই চরে হচ্ছে 71-এর পর থেকে আমরা গাছগাছালি লাগাই, আমরা হচ্ছে এখন আমরা আবাদ করতেছি। ঠিক এইখানে যদি থাকেন একটু ব্যাঘাত ঘটা একটা বাক্য বলি আমি। এই যে বর্তমান তুরস্কের ওই যে কারা কুভেত মানে হলো আপনার এটাকে কি বলবো, এই স্থলবাহিনী যেটাকে বলে আর কি, বা তাদের এই যে আর্মির তাদের সেনাবাহিনীর যে প্রতিষ্ঠা সাল, এটা আমি দেখছিলাম তাদের লোগোর মধ্যে লেখা আছে খ্রিস্টপূর্ব কত সাল যেন আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না। তার মানে তারা কত আগ থেকে ইতিহাস শুরু করে। তো আপনি যদি এরকম আপনার ইতিহাস মনে করেন 40-50 বছর আগে শুরু করেন, তাহলে আপনি ওদের সাথে তাল মিলাবেন কেমনে? আপনি মানে বিশ্বের টেবিলে আপনি বসবেন কীভাবে? বৈশ্বিক টেবিলে আপনি বসলে আপনি যখন একটু গিয়ে আপনি থেমে যাবেন, একটা 40 বছর আগে আপনি যেতে পারবেন না, তখন তো আপনি সেখানে টেবিল থেকে উঠে যেতে হবে, আপনি আর খেয়ে পাবেন না, খেয়ে হারিবেন না। একটা হচ্ছে যে আমাদের আপনার ইতিহাসের যত দূর আমাদের রুটেড করতে হবে, একটা গাছের শিকল যত নিচে থাকে ওই গাছটা তত হচ্ছে আপনার শক্তিশালী থাকে, আকাশের উপরে তত বেশি তার দাপট থাকে। আর যে গাছের নিচে শক্তি নাই বা নিচে শিকড় কম যায়, সে গাছ হচ্ছে দ্রুত উপড়ে ফেলা যায়। তা আমাদের ইতিহাস, তা আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যেই গাছটা অনেক বেশি আপনার শিকড় আছে, সেই গাছটার আপনার শক্ত হয়ে থাকে অনেক দিন বেশি, তার মজবুতি অনেক বেশি থাকে। আজকে আলোচনা থেকে আমাদের প্রথম যে শিক্ষাটা মানে প্রথম যে পুরো ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যত বেশি আমাদের ইতিহাসের ব্যাপারগুলো আপনার কাছে স্বচ্ছ থাকবে, তত আপনি অন্যের সাথে তখন আপনার তত বার্গেনিং করতে পারবেন বা অন্যকে তখন কথা বলতে আপনার হীনমন্যতা তত কম থাকবে। হীনমন্যতা কম থাকবে তত আপনি পৃথিবীতে অনেক বেশি কন্ট্রিবিউশন করতে পারবেন। মনে করেন এই আপনার এটা শুনতেছি, মনে করেন আপনি আপনার বাড়িতে যত বেশি আপনি সাহসী বা হীনমন্যতা কম, অন্যের বাড়িতে তত না। অন্যের বাড়িতে প্রত্যেকটা জিনিস করতে গেলে আপনি চিন্তা করে করেন এটা করলে ভুল হয়ে যায় কিনা, নাকি হীনমন্যতায় থাকেন, তার মানে ওইখানে ডেভেলপমেন্টও হয় না। কিন্তু নিজের বাড়িতে আপনি যখন মানে আত্মবিশ্বাসী, তখন যে কোনো একটা কাজ আপনি করতে পারেন এবং দৃঢ়তার সাথে করতে পারেন এবং বাড়ির ডেভেলপমেন্টটা করতে পারেন। একইভাবে আপনি যদি আপনার বাড়িতে আপনার দেশ সম্পর্কে আপনি দৃঢ় হন, দেশটাকে সম্পর্কে আপনি ভালো করে জানেন, তখন হচ্ছে আপনি এটার কন্ট্রিবিউশনটা আপনি খুব ভালো করতে পারবেন। আর নতুবা হচ্ছে আপনার কন্ট্রিবিউশনটা তত ভালো করে হীনমন্যতা থাকবে। আসলে ইতিহাস গুরুত্বপূর্ণ। আমি জাস্ট আপনার সাথে একটা সাপোর্টিং একটা সমর্থক বক্তব্য বলি, সেটা হলো সাধারণ মনে করেন দুজন মানুষ যখন ঝগড়া করে বা দুটো মহল্লার দুটো লোক ঝগড়া করে, তারাও কিন্তু মনে করেন যে ইতিহাসটা টেনে আনে। আমরা আমাদের এলাকার ইতিহাস জানিস, আমরা অমুকের, আমি অমুকের নাতি, অমুকের অমুকের মানে বংশধর, এই যে ইতিহাসটা টেনে, ইতিহাসটা আসলে একটা শক্তি, এটা যেটা বলতেছে। এটা গেল এক। দ্বিতীয় নম্বর ব্যাপার হলো যে আপনার সারা বিশ্বের সাথে আমাদের একটা কানেক্টিভিটি, মানে আমরা হুট করে আকাশ থেকে নাজিল হওয়া কোনো দেশ না বা মানুষ না। যখন আপনি বিশ্বের সাথে আপনাকে কানেক্টেড করতে চাইবেন, তখন অতীতে কে আপনার সাথে কিভাবে কানেক্টেড ছিল
এবং আপনি এখন ভবিষ্যতে কিভাবে তার সাথে রিলেশন করতে যাচ্ছেন, এই ব্যাপারটা যখন আপনি তাকে বোঝাইবেন তখন সে বুঝবেন না আমার এই ব্যাপারটা এখান থেকেই শুরু না, আমার অনেক আগ থেকেই আমার সাথে সম্পর্ক ছিল। এই ব্যাপারটা তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন, আচ্ছা তখন তাকে বলতে পারবেন। তৃতীয় নাম্বার হচ্ছে যে ব্রিটিশরা এবং বাবরিদের মধ্যে একজনকে আমরা আপনার একজনের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম আর একজনের বিরুদ্ধে আন্দোলন করলাম না, তাহলে এর কারণটা কি হইতে পারে? তৃতীয় নাম্বার হচ্ছে এখন যে সবাইকে আমরা যারাই আমাদের এখানে আসছে, বাংলায় আসছে, উন্নতি করতে আসছে বা যেভাবে আসছে, আমরা বহিরাগত হিসাবে সবাইকে যে এক ক্যাটাগরির মধ্যে ফেলে দিই, তাহলে তার মানে ইতিহাস থেকে আমাদের এই জিনিসটা জানতে হবে যে তাদের সবার সাথে কি আমরা এক ট্রিটমেন্ট করছি, কেউ কি আমাদের চোর ছিল নাকি যে আমাদের উন্নয়নের জন্য আসছে। এটা আমরা যখন জানবো তখন ভবিষ্যতেও আমরা কারোর সাথে ডিল করতে হলে আমরা বুঝতে পারবো কার অতীত ইতিহাস এ দেশের জন্য খারাপ, কার অতীত ইতিহাস এ দেশের জন্য ভালো। যার অতীত ইতিহাস এর জন্য ভালো, ভবিষ্যতে তাকে আমরা প্রায়োরিটি দিতে পারবো, আর যার অতীত ইতিহাস এ দেশের জন্য খারাপ ছিল তাকে। এবং আপনি 100 বছর আগের ইতিহাস দেখলে আপনি যেটা বললেন শত্রু মিত্র আপনি চিনতে পারবেন। 100 বছর আগের অনেকগুলো বিষয় কিন্তু এখন আমরা এসে বুঝতে পারছি। তো তো এখন কি ওই সময়কার মতো ব্যাপারগুলো কি এখন করতেছে না? এখন করতেছে, এমন অনেকগুলো বিষয় এখন করতেছে যেটা আমরা অনেক কয়েক বছর পরে গিয়ে হয়তো বা বুঝবো। দেখেন, তো আপনার শত্রু আবার বা এমনভাবে রূপ পাল্টাবে, এমনভাবে নিজেকে মানে কি জানেন, নিজেকে এমনভাবে মেলে ধরবে যে আপনি তাকে চিনতে কিন্তু খুবই মানে সূক্ষ্মভাবে আপনি তাকে চিনতে হবে। চেনার দায়িত্ব আপনার নিজের। মনে করেন যখন ব্রিটিশরা চলে যায় তখন তারা চিন্তা করলো, ও আচ্ছা ঠিক আছে, আমরা এখন আর তোমাদের প্রভু না, আমরা তোমার এখন আর কলোনিয়াল পাওয়ার না, ঠিক আছে আমরা এখন কমনওয়েলথ। দেখেন কিন্তু সে কিন্তু তার রূপ পাল্টাইছে, এখন এমন একটা রূপ নিয়েছে এখন আমরা আর কিছু বলতে পারতেছি না। হ্যাঁ কমনওয়েলথ বলে, সে কিন্তু সেখানেও তার একটা মানে দাদা ভাই চরিত্র একটা সে ধরে রাখছে। এবং দেখেন এরপরে এই যে আমি আমার এই পিএইচডির যে ওই যে কম্প্রিহেন্সিভ এক্সাম, ওই পরীক্ষাটা দেওয়ার আগে পড়াশোনা করতে গিয়ে আমি যেটা দেখলাম, আমি একটা বিষয়ে আমি খুব মানে ওসমানীয় সাম্রাজ্যের যে ব্যাপারটা আছে, বহুজাতিক যে ব্যাপারটা, এটা দেখে আমি মানে ছোক উলুসলু বা ছোক মিললি এরকম একটা ব্যাপার ছিল তাদের। দেখেন ওইখানে এই যে মানে সাম্রাজ্যের ভিতরে আপনার আরব ছিল, যদি ভাষাগত দিক থেকে বলি আরব ছিল, তুর্ক ছিল, হ্যাঁ ফরাসি মানে যে পার্সিয়ান ছিল, তারপরে আপনার অনেক অনেক ভাষার, ইভেন আমাদের এই অঞ্চল থেকে অনেকগুলো লোক গেছে। হ্যাঁ, তো কিছু বিষয় তারা ওই যে ব্রিটিশরা যখন তাদেরকে একটা প্ররোচিত করছে বা তাদেরকে একটা ধাঁধায় ফেলে দিচ্ছে, কিছু বিষয় ব্রিটিশদেরকে তারা হেল্প করছে। কিন্তু মোটা থেকে তারা যেটা করছিল, তারা মানে মুসলিম বিশ্বের সব জায়গা থেকে মুসলমানরা কিন্তু ওই সাম্রাজ্যের থেকে অনেক মানে কি জানি অনেক উপকার তারা পেয়েছে। এবং এইখান থেকে অনেক মানে মুসলিম ইমাম, মুয়াজ্জিন এই ওসমানী সাম্রাজ্যের অনেক জায়গায়, বিশেষ করে আরব দেশে, মধ্যপ্রাচ্যে তারা কিন্তু বেতনভুক্ত কর্মচারী বা বেতনভুক্ত তারা ইমাম মুয়াজ্জিনও ছিল, শিক্ষক ছিল, মাদ্রাসা, তো এই ব্যাপারগুলো ছিল। এখন আসেন আমি কোন পয়েন্ট থেকে ছিলাম? না, এটা হচ্ছে যে প্রথমত শত্রু মিত্র, আমরা শত্রু মিত্রের কথা বলি। তো এখন এই এরা কি জানি, আচ্ছা আপনার ওই কথা বলেন, আমি জাস্ট এটার সাথে একটু অ্যাড করি। সেটা হচ্ছে আপনার এই একসাথে যখন আপনার অনেকগুলো গোত্রকে আপনি স্থান দিতে পারবেন, তখন সুবিধাটা হচ্ছে যেটা হচ্ছে আপনার অনেক ধরনের অভিজ্ঞতা দিয়ে আপনাকে সমৃদ্ধ করতে পারেন। মনে করেন একটা বিল্ডিং শুধুমাত্র ইট দিয়ে হয় না, সিমেন্ট লাগে, বালু লাগে, রড লাগে। এবং কেউ যদি বলে যে আমাদের ইট পরিবারের লোক ছাড়া এই বিল্ডিংয়ে আর কেউ আসবে না, তাহলে ওই বিল্ডিং মজবুত হবে না। ওসমানী খেলাফত মজবুত হওয়ার অন্যতম, পৃথিবীতে অনেক ইতিহাস। এটাও যদি বলেন যে আপনি আপনার বাড়ির পাশের বা আপনার এই যে আত্মীয় ইট ছাড়া আপনি অন্য কোনো ইট ঢুকাবেন না, তাও তো সমস্যা। হ্যাঁ, আপনি যদি ওসমানী খেলাফত দেখেন, তাদের আর অন্য পৃথিবীর অন্য সকল ইতিহাসে এত 500 বছর পর্যন্ত ক্ষমতা ধরে রাখার ইতিহাস আর নাই। যেখানে আপনার ইবনে খালদুনের তত্ত্ব পর্যন্ত মানে হোঁচট খেয়েছে। তো এটার মূল কারণ হচ্ছে এরা ওই যে বহিরাগত বলে কাউরে আপনার ইয়ে করে নাই। ওরা হচ্ছে বহিরাগত মাত্রই খারাপ এই চিন্তা তারা ছিল না। তারা হলো বহিরাগত যদি আমার জন্য প্রোডাক্টিভ হয়, বহিরাগত যদি আমার এই বিল্ডিংকে আরো মজবুত করে, তাহলে সেই ইট দিতে আমার সমস্যা নাই। এই কনসেপ্টের কারণে পৃথিবীর সবচেয়ে বেশি
বহুজাতিক একটা আপনার এই সাম্রাজ্য ছিল হলো ওসমানী, এবং তারা অনেকদিন টিকে ছিল। দেখেন, ইউরোপিয়ান শক্তি বিশেষ করে ব্রিটিশরা এই জিনিসটা সবার আগে ধ্বংস করছে, করে নিজেরা কিন্তু এটা কপি করছে, কমনওয়েলথ কপি করে কমনওয়েলথ করছে। এবং আপনি দেখেন এখন এই যে আপনি ঋষি সুনাক, এই যে আপনি দেখেন এখন এই যে মোহাম্মদ সাদিক লন্ডনের মেয়র হয়, এই যে দেখেন ওসমানীয় সাম্রাজ্যে তারা যে বহুজাতিক যে একটা সাম্রাজ্য ছিল, যার কারণে আপনার ওইখানে তাদের যোগ্য যোগ্য লোকেরা কিন্তু তাদের ছিল, উজির ছিল, হ্যাঁ, তাদের বিভিন্ন ধরনের দপ্তরে তারা দায়িত্ব পালন করেছে, যোগ্য যোগ্য ব্যাপারগুলো। এই ব্যাপারটা প্রথমে কিন্তু ধ্বংস করা হয়েছে। এই ব্যাপারটা ধ্বংস করার সময় বোঝানো হয়েছে, এই তোমরা তো এই মানে রক্তিম, তোমরা নীলাভ রক্তের জাতি, তোমরা আলাদা হবা, তোমরা কেন অমুক জাতিকে রাখছো তমুক জাতিকে রাখছো। এটা যে রাখছে কিন্তু অনেক কত, আপনি যেটা বললেন যে 600 বছর ধরে কত চমৎকারভাবে রাখছে। বলকানে তাদের ভাষা কখনো তুর্কি ভাষা হয় নাই। আপনার এই অনেক জায়গায় ওসমানের সাম্রাজ্য শাসন করছে, ভাষা পাল্টাইছে, ইউরোপিয়ান কিন্তু অনেক জায়গায় ভাষা পাল্টাইছে। সৌদি আরবে এখন পর্যন্ত আরবি, কিন্তু সৌদি আরবে দীর্ঘ একটা সময় তো এই তার্কিরা ছিল। তারপরে শুধু সৌদি আরব না, এটা ছাড়া আপনার এই মিশর থেকে শুরু করে অনেক অঞ্চলে। কিন্তু আপনি দেখেন এখন পর্যন্ত ফ্রান্স যেগুলোকে ইয়ে করছে, আপনার সমুদ্রকে করছে, অর্থাৎ কলোনাইজ করছে, ইউরোপে আফ্রিকার ওই দেশগুলোতে কিন্তু ফ্রান্সের ভাষা, যেখানে হচ্ছে ফ্রান্সের ভাষা। দেখেন ওদের মানে প্রথম ভাষায় ফরাসি ভাষা হয়ে গেছে। হ্যাঁ, এবং ব্রিটিশরাও যেগুলো পড়ছে, যেমন আমাদের এখন পর্যন্ত আমাদের আদালতের ভাষা, আমাদের মেডিকেলের ভাষা, আমাদের হচ্ছে আপনার দাপ্তরিক ভাষা এখন পর্যন্ত ইংলিশ। আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন আপনি বলেন? এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো সরকারি আছে, বেসরকারি ব্যাংক আছে, যত নথি আছে, যত কাগজ আছে, আপনি কোনো ব্যাংকের নথি কি বাংলায় আছে? কোনো ব্যাংকের আপনার সফটওয়্যার বাংলা থাকা মানে কি জানেন? বাংলা থাকা মানে আপনি একটু মানে বিষয়টাকে আমরা কোথায় স্থান দিয়েছি এবং ওইটা তারা বুঝাইছে ওরকম, ওটাতে তারা সফল। এখন পর্যন্ত বড় হইলে বলি নাইলোটিকা, আর ছোট হলে তেলাপিয়া। আপনি ইন্সপেক্টর বললে একটা ভাব আসে, কিন্তু আপনার ওই যে দারোগা, পর্যবেক্ষক এগুলো করলে আপনার ধর এটা কি বুঝছেন? আপনি মার্কেট মানে শপিং করতে গেছেন, এখন পর্যন্ত শপিং করতে গেলে আপনি দেখবেন যে আপনার মানে ব্যাগে কি, আপনার ব্যাগে স্বর্ণ অলংকার, জামা কাপড়। আপনি যখন বাজার করতে গেছেন তখন আলু, পটল, টমেটো হইলো। এখন পর্যন্ত আমাদের বাংলা ভাষাটা এখনো গোলামের ভাষা হয়ে রয়েছে। অথচ কিন্তু আপনার দেখেন এই যে ওসমানীয়রা, তাদের কিন্তু এই যে ইংরেজি, ফরাসি ভাষা কারা শিখতো, যাদের হলো দপ্তরে, সংশ্লিষ্ট দপ্তরে যার কাজে লাগবে, তারাই শিখতে এখনো ওটা মানে চলমান আছে। এটা কিন্তু মানে করণিক ভাষা, কেরানির ভাষা, যেটা মানে লাগবে ওটা তারা মনে করেন ছিল। এই হলো ব্যাপারটা। ভাষার সমস্যাটাও নিয়ে এই আলাপ করা যায় লম্বা। ভাষা নিয়ে আমরা আলোচনা করব, কারণ আসলে ইংরেজিতে ব্যাপারটা যেটা হয় মানে ভাষাটা কি পরিমাণে হচ্ছে আমাদেরকে বাধ্যবাধকতা করে, দেখেন মানে আমাদেরকে উন্নতির দিকে সমস্যা করে। এখন যে একজন আপনার দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে গ্রামে, দুইজন কৃষক, ওনারা বাংলা পারে, ইংরেজি পারে না। ঝগড়া হওয়ার পর ওনারা আদালতে যাচ্ছে, আপনাকে আদালতের ভাষা ইংলিশ, আপনি তাদের জন্য উকিল নিয়োগ করতে হচ্ছে। কি কথা না হচ্ছে এটা কেউ জানে না। এটা হচ্ছে আপনার তারা দুজন জানে না, পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে কিছু জানে না। এটার জন্য আপনি তৃতীয় একটা পক্ষকে নিতে হচ্ছে। মানে হচ্ছে আপনি বিচার, আদালত, মাঝখান দিয়ে উকিল, মাঝখান দিয়ে ইংরেজি, আপনি এখন আদালতে কোনো কিছু বোঝেন না, আপনি তো কিছু বোঝেন না। এই ব্যাপারটা করছিল 1835 সালের পরে, জানেন? নিয়ম বোঝেন না, মানে পুরো আপনাকে ইয়াবানজি করে দিচ্ছে। এখন আপনি বিচার আর আপনি আমাদের কেন নিজে এখন বহিরাগত বিদেশি হয়ে গেছে। আমাদের এখন বিচার ব্যবস্থা কেন এত দীর্ঘ, কেন এত অকার্যকর? তার অন্যতম একটা কারণ হলো ভাষা। আপনি নিজের ভাষা মন খুলে, মনের দরজা খুলে জানালা দিয়ে আপনি বলতে পারেন না। আপনি তো বুঝেন না বিষয়টা। আপনি বিচারের কোনো ল জানেন না, আপনি বিচারের কোনো নিয়ম জানেন না। আপনি যদি বাংলায় সবকিছু চর্চা হইতো তাহলে তো আপনি সব জানেন। আপনি একটা মামলা খাওয়া মানে হচ্ছে আপনার এটার আপাতত মুখস্থ হয়ে গেছে, কারণ বিচারক কথা বলতেছে বাংলায়, উকিল কথা বলতেছে বাংলায়, আপনি নিজে বাংলায় কথা বলতেছেন, আর্গুমেন্ট দিতেছেন বাংলায়, উকিলের কথার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন বাংলায়। আপনার আত্মীয় স্বজন বুঝতেছে কে সঠিক কে ভুল, যারা উপস্থিত আছে ওইখানে তারাও বুঝতেছে কে সঠিক ভুল। তো ফলে আপনার বিচারটা ইজি হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আপনি মাঝখান দিয়ে আবার একটা ল্যাঙ্গুয়েজ দিবেন, ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার দেবেন, তখন কি হচ্ছে? আপনার আর এই বিচারটা সুষ্ঠু হচ্ছে না, এই বিচারটা দ্রুত হচ্ছে না, এই বিচারটা ঝামেলাপূর্ণ হয়ে যাচ্ছে। এটা শুধু বিচার ব্যবস্থা করলাম। এবার আসেন, আপনার প্রেসক্রিপশন লেখা হচ্ছে ইংলিশে। আমার একজন গ্রামের কৃষকের সর্দি হচ্ছে, আমার গ্রামের কৃষক আপনার ইংরেজিতে প্রেসক্রিপশন আপনার পড়তে পারে না, তো সে তো জানে না তাকে কী ওষুধ দিচ্ছে।
সে আবার ডিসপেন্সারিতে যেতে হচ্ছে। তাইলে এই যে একটা ব্যারিয়ার হচ্ছে, তো ফলে সে জানে না সে সর্দির জন্য কী খেতে হবে। সে সারা জীবন সর্দির ওষুধ খায়, কিন্তু সে বোঝে না যে সর্দির জন্য কী খেতে হবে, কারণ সে তো প্রেসক্রিপশনটা বাংলায় পায় নাই কোনো সময়। তো এই পুরো ব্যবস্থাটা যখন আপনার অন্য ভাষা নির্ভর এবং মাস্টার্ডের ভাষা শিখতে হয়, এবং শিখলে সেটা শিক্ষিত হয়, এবং সে আর তখন আপনার যখন শিক্ষিতও বাংলা জানবে, অশিক্ষিতও বাংলা জানবে, এবং দুজনের মাঝে যদি বাংলাই হচ্ছে মাধ্যম হয়, তখন সে যে আপার এখন যে একটা ভাব ধরে থাকে, এই ভাবটা তখন আর তার থাকতো না। যাই হোক, এখন আমরা যদি পুরা খোলাসা বিষয় নিয়ে আসি, আমাদের নামাজের সময় যেহেতু হয়ে গেছে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ইতিহাস জানার বিকল্প নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে বিশ্বের সাথে আমাদেরকে যদি সংযুক্ত করতে হয়, এবং বিশ্বের সাথে যদি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, অথবা বিশ্ব যদি আমাদের কন্ট্রিবিউশন রাখতে হয়, তাহলে এই বিশ্ব কখন কে এসে আমাদেরকে কিভাবে পরিচালিত করছে, বা তাদের দ্বারা আমরা কিভাবে পরিচালিত হয়েছি, অথবা আমরা নিজেরা কতটুকু শক্তিশালী কখন ছিলাম, এই ব্যাপারগুলো যদি আমরা জানি, তাহলে হচ্ছে ভবিষ্যতে অন্য রাষ্ট্রগুলোর সাথে আমরা মোকাবেলা করতে পারবো, বুদ্ধিভিত্তিকভাবে, অর্থনৈতিকভাবে, এবং সব দিক থেকে। আর নতুবা যেটা হবে সেটা হচ্ছে পৃথিবীর জন্য আমাদের কন্ট্রিবিউশন কমে যাবে, এবং পৃথিবী আমাদেরকে বোঝা মনে করবে। আমরা যদি বোঝা না হইতে চাই পৃথিবীর, তাহলে আমাদেরকে এই পুরো ব্যাপারটা জানতে হবে। তো অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের আবারও কথা হবে। হ্যাঁ, আমরা আরও অনেক পর্ব করবো। তো আজকে তাহলে আমরা